খুব অবাক লাগতেছে কোন জাদুর বলে যে ছেলেটা যারা বলেছিল যে আমরা না খাইয়ে আন্দোলন করেছি, আমাদের পকেটে টাকা নাই, আমার বাবা গরিব, সে সকালে একটা গাড়ি চলে 85 লাখ টাকার, বিকেলে একটা গাড়ি চলে 85 লাখ টাকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, বড় বড় বক্তব্য দিচ্ছে, মনে হচ্ছে যে সে মন্ত্রী পদমর্যাদা আছে। এরকম কিংস পার্টি ক্ষমতার দ্বার প্রান্তে না আসলে নির্বাচন হবে না, এইটা কিন্তু হতে পারে না, এটা জনগণ কোনো সময় মানবে না। বাংলাদেশে এরকম কিংস পার্টির কোনো অবস্থান নেই এবং থাকারও কথা না। আপনারা বড় বড় গলায় বলতেছেন, একজনের সেদিন দেখলাম বললো যে খালেদা জিয়াকে আপনারা জেলে ঢুকিয়েছিলেন বিএনপি আর আমি বাইক করে আনছি। কি অবস্থা চিন্তা করেন। আরে বাবা, তোমাদের তো দেখেছি, তোমরা যখন হারুনের ভাতের হোটেলে নিয়ে গেছিল, সেইখানে যাইয়া তোমরা ভাত খাওয়ার সময় তোমাদের দিক তাকান যায় না, মনে হয় যেন তোমরা এই বিরাট কিয়ামতের মাঠে আছো। এরপর তোমরা হলফনামাও দিয়েছো, অথচ রাজনৈতিক নেতারা এই 16 বছর তারা গুম হয়েছে, খুন হয়েছে, পাখির মতো তাদেরকে গুলি করেছে। আমাকে মনে করেন আয়না করে নিয়েছে, ডিজিএফআই ধরে নিয়েছে। আমরা তো হলফনামা দিই নাই, আমরা টর্চার হয়েছি, আমাদের গোপনাঙ্গে টর্চার করেছে, আমাদের বিভিন্ন ধরনের টর্চার করেছে। তোমাদের যে কতটুকু সেটা তোমাদের দেখে জনগণ আসছে, যার কারণে তোমাদের জন্য আমরা সফলতা পেয়েছি। তার মানে এটা না যে এই আপনার রাজনৈতিক দলগুলো তোমাদের সাথে ছিল না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব স্পষ্টভাবে প্রতিদিন আমাদের নিউজ দিত, তোমরা চলে যাও কোথায়, তোমরা যাও আজকে যাত্রাবাড়ি, তোমরা কোথায় যাবা, তোমরা আজকে যাও উত্তরায়, তোমরা গাবতলী যাও, তোমরা মোহাম্মদপুর যাও। এই যে আমরা গেছি, আমাদের 65 লক্ষ লোকের নামে মামলা ছিল, এদের বিচার শুরু হয়ে গেছিল, আমাদের পিঠ দেয়ালে থেকে গিয়েছিল। আমরা আমাদের ছেলে মেয়ে স্ত্রী নিয়ে তোমাদের মাঝে চলেছি, তোমাদের মাঝখানে। তোমরা দেখো যারা শহীদ হয়েছে, আমার বাগেরহাটে 8 জন শহীদ হয়েছে, 8 জন শহীদই জামাত বিএনপির। তোমরা তালিকা করো যে তোমাদের কি হতাহত হয়েছে, কি আহত যারা হয়েছে তারাও বিভিন্ন দলের, আর নতুবা তারা একেবারে নিরপেক্ষ। এই যে বিষয়গুলো, সেইগুলোকে গুরুত্ব দিতে হবে। আজকে প্রাইভেট ইউনিভার্সিটিতে কিভাবে গুলির মতো অনেককে গুলি দিয়ে মেরেছে পাখির মতো, তাদেরকে কতটুকু মূল্যায়ন করেছো। তাই আমি মনে করি তোমরা দল করো বাবা, তোমাদের দল করার অধিকার আছে। তোমরা তোমাদের পয়সা খরচ করে বিভিন্ন জায়গায় যাও, তোমরা বলো, তোমাদের কথা বলো, দল করো, দল করে কাজ করো, কিংস পার্টির মতো করবা। এইটা বাংলাদেশে হবে না এবং অল্প সময়ের মধ্যে তোমরা প্রতিরোধের মুখে পড়বা। তোমাদের দল করার অধিকার আছে, নির্বাচন করো। তোমরা 300 আসন পেয়ে তোমরা নির্বাচিত হও। এখন তোমাদের যদি কার্যক্রম থাকে, এই জন্য আমি মনে করি যে যত সময় এই নির্বাচিত সরকারের কাছে না আসবে, এই ভারত ষড়যন্ত্র করতে থাকবে। এই ভারতের ষড়যন্ত্র থেকে রেহাই পেতে হলে এই সরকারের যে জিনিসগুলো করার কথা ছিল সেটা কিন্তু করেনি। ওনাদের বাজার দর নিয়ন্ত্রণ করার কথা ছিল, করতে পারেনি। আইন শৃঙ্খলা কঠিনভাবে আপনার নিয়ন্ত্রণ করার কথা ছিল, করতে পারেনি। আমলারা এখনো ওই আওয়ামী লীগের প্রতাত্তারা বসে আছে, সেইটাও করতে পারেনি। আপনারা এটা না করে কিভাবে ভালো কিছু আশা করেন? আজকে ভারত এই অনির্বাচিত সরকারের জন্য একেবারে তারা সবসময় ষড়যন্ত্র করতে থাকবে। আমি তো আশ্চর্য হয়ে যাই যে ভারতে আমাদের বাংলাদেশের লোক চিকিৎসা না গেলে ওই চিকিৎসকরা ভিক্ষা করা লাগে, যে ভারতে ওই সমস্ত যে পর্যটনে যদি আমার বাংলাদেশ থেকে লোক না যায়, ওগুলো সব বন্ধ হয়ে যায়, পরিবহন শেষ, আবাসিক শেষ, খাবার হোটেল শেষ, সেইখানে তারা হুঙ্কার দেয়। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন, যখনই বাংলাদেশ থেকে যাওয়া বন্ধ করে দিয়েছে, ওই দেশের বিভিন্ন মিডিয়াতে প্রচার করা শুরু করছে, তাদের বাজারঘাট বন্ধ হয়ে গেছে, হোটেল বন্ধ, কোনো জায়গায় ব্যবসা নাই, এবং আন্দোলন করতেছে। ওখানে ফেলিয়ে আলু পচে যাচ্ছে, পেঁয়াজ পচে যাচ্ছে, সেইগুলো ফেলে আন্দোলন করতেছে এবং বলতেছে যে মোদিরে ধর, এবং বলতেছে ওই শুভেন্দ্র অধিকারীরে ধরো, এবং সাংবাদিকরা পর্যন্ত বলতেছে, অন্যান্য দল বলতেছে। ইতিমধ্যে তারা সোচ্চার হয়ে গেছে। সেই ভারতকে আমরা কেন ভয় পাবো? এই জন্যই ভয় পাই যে অনির্বাচিত সরকার আসলে এরকম ভারত কেন, শেখ হাসিনা যেখানে বসে আছে, আপনারা জানেন যে আমি মাঝে মাঝে হাসি ঠাট্টা করে বলি যে ওই একটা পাগল কি যেন ময়ূক রঞ্জন, এই ময়ূক রঞ্জন সে দেখি লাভ দেয়, চিৎকার করে, এদিকে যায়, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। আরে তোর বাবার কি বাংলাদেশ থাকবে? তোর বাবার বাংলাদেশ। তুই যে কথা বলো, এটা মনে হয় যে শেখ হাসিনা আগে ওই যখন আপনার ওই ওনার পররাষ্ট্রমন্ত্রী প্রথম বললো যে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, উনি মিসকি মিসকি হাসে, শেখ হাসিনা আরাম পায়, একটু আরাম পায় যে আমার স্বামী বড়, আমি একটু ছোট। এরপর আবার বলে যে তাদের সাথে আমাদের ভারতের জয়, আমাদের জয়, ভারতের স্বাধীনতা, আমাদের স্বাধীনতা, আমাদের ভালো, ভারতের ভালো, এই কথা বলছে। এখন কি তাইলে তুমি ওই আগে স্বামী স্ত্রী শুনেছিলাম, সেই জন্য তার জন্য যৌতুক চাও, চিটাগাং ভারত নিয়ে যাবে, 15 সেকেন্ড নাকি লাগবে? আরে বাবা, আমাদের বাংলাদেশের মানুষ আলাপ আলোচনায় বিয়ে টিয়ে হলে গিফট টিফট দেয়, যৌতুক না গিফট। এখন তোমার এই মেয়ে তো পালাই গেছে, পালাই গেলে মেয়েরে তো কিছু দেওয়া হয় না, হয় পালাই গেছে, এই মেয়েরে দেওয়া হয় না। এই সমস্ত ভণ্ডামি ছাড়ো,
বাংলাদেশ সমানে সমান চায়। আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলছে ভারতের সাথে আমরা সম্পর্ক রাখতে পারি, বন্ধুত্ব সম্পর্ক, এটা সমানে সমান হবে। কোনো নতজানু বা কোনো রকম আমরা এই দাসত্ব, আমরা গোলামির মতো থাকতে চাই না। এভাবে যদি হয়, এবং সেটাই হবে, জানেন যে ভারতের আশেপাশে কোনো প্রতিবেশীর সাথে ভারতের সুসম্পর্ক নাই, মিত্রতা নাই, এশিয়া মহাদেশের মধ্যেও কারোর সাথে সম্পর্ক নাই। তাই ভারত যদি আমাদের দিক একটা চোখ তাকায়, ওর দিক 14টা চোখ তাকাইবে, এবং আমাদের দেশে যদি কোনো রকম ক্ষতি করার চেষ্টা করে, ভারত কাচের ঘরের মধ্যে ভেঙে চুরমার হয়ে যাবে। এটা সত্য। আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, কোনো এশিয়া মহাদেশের মধ্যে দেশ নাই। তাই আমি মনে করতেছি ভারতের এই আধিপত্য বেশি দিন থাকবে না। যদি নির্বাচিত একটা সরকার আসে এবং বাংলাদেশে, তাহলে অবশ্যই সেই নির্বাচিত সরকার ভারতকে দাঁত ভাঙা জবাব দেবে। ইতিমধ্যে দেখেছেন যে বিডিআর হত্যা পরিকল্পিতভাবে ভারত করেছিল, বিভিন্ন জনে বলেছে। আজকে সেই বিডিআর এর সাবেক মহাপরিচালক, যিনি ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান বোঝায়, ওনাকে একটা কমিশনের প্রধান করেছে, এবং 158 জন বিএসএফকে হত্যা করেছিল বাংলাদেশে ঢোকার জন্য। অবশ্যই এই বিচারও দাঁত ভাঙা জবাব হবে। এই দাঁত ভাঙা জবাবে শেখ হাসিনা সহ তারা তো এটা আওতায় আসবেই, ভারতেরও অনেকে এটা আওতায় আসতে হবে। আপনারা দেখেছেন যে আন্দোলনের সময় হেলিকপ্টারে ধুতি পরা এই ভারতের লোকজন সেখানে তাদের দ্বারা গুলি করাইছিল। ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি ভারতের বিভিন্ন সামাজিক মাধ্যমে যে শেখ হাসিনাটা কি চেয়েছিল যে বাংলাদেশকে তোমরা ঢাকা অ্যাটাক করো, দিল্লিকে বলেছিল। অর্থাৎ এই শেখ হাসিনা বা আওয়ামী লীগের দেশপ্রেম নাই, তারা শুধু টাকা পয়সা অবৈধভাবে নিচ্ছিল, সেইটাই ছিল তাদের মূল কাজ। তাই আমি মনে করি যে অবশ্যই এই নির্বাচিত সরকার আসলে ভারতের কোনো অবস্থান থাকবে না।